সুপ্রিয় দর্শক, আমাদের ক্যামেরার সামনে যে বোনটিকে দেখতে পাচ্ছেন তিনি একজন বিধবা নারী। আমাদেরকে অফ দ্য রেকর্ডে যেটি বলেছে, তো বিধবা নারীর প্রেম এবং পরবর্তী বিয়ে, সেই সেই তথ্যগুলো আজ আমরা এই বোনটির কাছ থেকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক, আপনারা জানেন বিধবা নারীর দিকে অনেক ছেলেদেরই নজর থাকে। তো সেই বিষয়ে আমরা আজ তার সঙ্গে কথা বলবো এবং সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। তো আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কেমন আছেন শুরুতে? জি, ভালো আছি। ভালো আছেন। আচ্ছা আপু, আপনি আমাদেরকে অফ দ্য রেকর্ডে যেমনটি বলেছেন, আপনি একজন বিধবা নারী, আপনার প্রথম হাজবেন্ড মারা গিয়েছে। তো সেই বিষয়ে আমরা একটু তথ্য জানতে চাচ্ছি, কিভাবে মারা গেল বা কি হয়েছে আপনার প্রথম স্বামীর? আমার প্রথম হাজবেন্ড মানে ফ্যামিলি বিয়ে দিছে, তো ফ্যামিলি বিয়ে দেওয়ার পরে ওখানে প্রায় 1-1.5 বছর মতো সংসার ছিল। থাকার পরে আমার যৌতুকের টাকার জন্য অনেক অত্যাচার করছে তারা। তখন তো ছোট ছিলাম, বাপ মা ছোট থাকতে বিয়ে দিয়ে দিছে। ক্লাস 7-এ বা 8-এ যখন পড়ি তখনই বাপ মা বিয়ে দিয়ে দিছে। আচ্ছা আচ্ছা। তখন তো সংসার জীবন কিছু বুঝি নাই। এমন অত্যাচার করতো টাকা পয়সার জন্য। পরে আমার মেয়ে যখন 6 মাসের না 7 মাসের পেটে ছিল, তখন আমি আইসা পড়ছি। আইসা পড়ার পরে সেখান থেকে আসার পরে তারা আমার কোনো খোঁজ খবর আর নেয়নি। এক সময় দেখি তারা আমাকে ডিভোর্স পাঠিয়ে দিচ্ছে। পাঠিয়ে দিচ্ছে। পাঠিয়ে আচ্ছা দেওয়ার পরে আমার মেয়ে হলো। পরে আমি এটা নিয়ে আর কিছু করি নাই। আচ্ছা, যখন আপনাকে ডিভোর্স পাঠিয়েছে তখন কি আপনি প্রেগনেন্ট ছিলেন? না, আমার প্রেগনেন্টের পরে পাঠিয়েছে। মানে বাচ্চা হওয়ার পরে না, বাচ্চা আমার হওয়ার পরে পাঠাইছে। আচ্ছা হ্যাঁ, তারপরে বলুন। পাঠাইছে পরে আমি অ্যাকসেপ্ট করে নিয়ে নিছি। পরে ওই সংসারে সে আছে না জীবিত আছে না মারা গেছে আমি এখন পর্যন্ত জানি না। আমি আর খোঁজও রাখি না, কিন্তু সম্ভাবনা শুনছি সে মারা গেছে, কিন্তু আমি জানি না। মানে আমার কাছে খবর আসছে না সে মারা গেছে। তাহলে আপনি আমাদেরকে অফ দ্য রেকর্ডে যেটি বলেছেন, আপনি একজন বিধবা নারী ছিলেন প্রথমে। তো এটা কি ক্ষোভ না অভিমান? কোনটা? আপনি যে এখন যেটা বলছেন। না, এখনো বলতেছি সে মারা গেছে না জীবিত আছে আমি জানি, কিন্তু আমি একজন মানুষের দ্বারা শুনছি সে মারা গেছে। আমার বড় একটা ননদ ছিল, সেও মারা গেছে খবর মানে আমি খবর পাইছি, কিন্তু আমি এখনো শিওর না। হয়তো মারা যদি না যেত, আমার মেয়ের আজকে 12 বছর বা 11 বছর, আজ পর্যন্ত তো কেউ কোনো খোঁজ দেয় না। বাবা তো কোনো খোঁজ নিল না, একটা হলো তোমার ফোন দিয়ে খবর নিত। মেয়ের তো কোনো খোঁজ পর্যন্ত আজ পর্যন্ত নেয় নেই। খোঁজ নিবে কেন? আপনাকে তো সে ডিভোর্স দিয়েছে। আমাকে সে ডিভোর্স দিয়ে দিয়েছে, তার মেয়ে তো আসছিল। অনেকে তো আছে খোঁজ খবর এইভাবে নেয় না, পাষাণ হৃদয়ের মানুষ অনেকে। তাই এইটা তাহলে মারা ছাড়া আর কি বলবো? হয়তো মারা গেছে, যেহেতু আমার কাছে খবর আসছে সে মারা গেছে, হয়তো মারাও যেতে পারে। আচ্ছা, তো হ্যাঁ, আপনার প্রথম বিয়ে যখন হয় তখন আপনার বয়স ছিল কত? আমার যখন বিয়ে হয় আমার বয়স ছিল কত ছিল? কত ভুলে গেছেন? 15-16 বছর হবে। 15-16 বছর হবে। আচ্ছা, মনে নেই। তো মনে নেই, যাই হোক। তো এখন আপনার বর্তমান বয়স কত? বর্তমান বয়স 27 বছরই হবে। 27 হবে। 27 আমি এমনই, আমি তো বয়স নিয়ে কখনো আচ্ছা, বিশ্লেষণ করেন না। আচ্ছা, তো আমরা ধরে নিলাম 27 থেকে 30 এর মধ্যে হবে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, যাই হোক। তো আপনি দ্বিতীয়বার আবার যখন বিয়ে শাদীতে আপনি জড়ালেন, তো এটা তো দ্বিতীয়ত আবার যেটা জড়িয়েছেন সেটা হচ্ছে লাভ ম্যারেজ। জি। তো লাভ ম্যারেজ আপনাদের সর্বপ্রথম দেখা কোথায় এবং কিভাবে? জি, সর্বপ্রথম দেখা হয়েছিল আমাদের রাজধানী মার্কেটে। আচ্ছা, দুজনের সঙ্গে ওখানে পরিচয়। জি। তো সর্বপ্রথম আপনাকে প্রেমের প্রস্তাব কে দিয়েছে? কতদিন আপনাদের সম্পর্ক ছিল? প্রেমের প্রস্তাব দিচ্ছে আমাকে। প্রেমের আসলে কি তো ফোনে কথা বলতে বলতে প্রেমের কোনো প্রস্তাব হয়নি। এই ভালো লাগা থেকে ভালো কথা, মানে ভালো কথা থেকে ভালো লাগা গেছে, কিন্তু কেউ কারো প্রস্তাব দেয়, দুজনের ভালো লাগছিল। মানে প্রথম দেখা রাজধানী সুপার মার্কেটে। জি। সেখান থেকে মানে ফোন নাম্বার আদান প্রদান। জি। তারপরে এই কথাবার্তার মাধ্যমে প্রেম। জি। তো বিয়ের ডিসিশনটা আপনারা কিভাবে নিলেন? আমার হাজবেন্ড কি মানে আমার যার সাথে সম্পর্ক ছিল, যে আমার হাজবেন্ড, বর্তমান যে আমার হাজবেন্ড, হ্যাঁ, সেই বিয়ের কথা বলছে। সেই বিয়ের কথা বলেছে। পরে আমি বলছিলাম যে তোমার ফ্যামিলি নিয়ে আসো। সে বললো যে আমি তোমার তো বিয়ে হয়েছে বা একটা বাচ্চা আছে, আমার ফ্যামিলি তো মাইনা নিবে না। তা আমরা দুজনে গোপনে বিয়ে করে থাকি, পরবর্তীতে যখন এটা জানাজানি হবে বা কথা হবে তখন এটা একটা সমাধানে আসবে। পরে আমি বললাম তোমার তো আমি বিশ্বাস কিভাবে করবো। সে আমাকে বললো, আমাকে একদিন হাইকোর্ট মাজারে নিয়ে গেছে।
আচ্ছা আচ্ছা হাইকোর্ট মাজারে নিয়ে যায়, এই মাজার থেকে কসম কাটলো যে আমি বিয়ে করি নাই আর জীবনও তোমাকে ছাড়বো না, আমি তোমার সাথেই থাকবো। এই হাইকোর্ট মাজার থুয়া কোরআন কসম কাইটটা পরে আমাকে বিয়ে করলো। আপনাকে বিয়ে করেছে। বিয়ে করলো। আচ্ছা, তো আপনি যখন সেকেন্ড টাইম জি। তার সঙ্গে বিয়ের পিড়িতে বসলেন বা তাকে আপনি হাজবেন্ড হিসেবে মেনে নিয়েছেন, হুম। তো বিয়ের প্রথম রাত কোথায় ছিলেন আপনি? কোথায় যার যার উঠেছেন? বাসায় ছিলাম। যার যার বাসায় ছিলেন। জি। তো জিনিসটা কেমন হলো বিয়ের প্রথম রাত দ্বিতীয় স্বামীকে কাছে পেয়েও আপনি একসঙ্গে থাকতে পারলেন না, সে তার বাসায় আপনি আপনার বাসায়, কেন কারণ এরকমটি কেন এটা হলো? আমার ফ্যামিলিও জানতো না, ওর ফ্যামিলিও জানতো না। পরে যখন আমাদের বিয়েটা হলো আস্তে আস্তে আমার ফ্যামিলিকে আমি মানে একটু একটু আওয়াজ দিলাম যে ওর সাথে সম্পর্ক বা আমরা বিয়ে করছি বা এইভাবে একটু আস্তে আস্তে কথাবার্তা বলতে বলতে পরে এক পর্যায়ে আমাদের বাসা সে আসা যাওয়া করলো। কতদিন পর আসা যাওয়া শুরু হয়েছে? বিয়ের প্রায় 3 মাস পর আমাদের আসা যাওয়া হয়েছে বাসায়, 3 আমাদের মাস। বাসায়। 3 মাস পরে আপনাদের বাসায় আসা যাওয়া হুম। স্বাভাবিক হয়েছে। স্বাভাবিক হয়েছে। আচ্ছা, তো আপনার পরিবার জানতে পেরেছে কখন এটা আপনাদের বিয়ের ঘটনাগুলো? এই বিয়ের 2-1 মাস পরে জানতে পারছে। 2-1 মাস পরে জানতে পেরেছে। মানে আমি বলছি ফ্যামিলিকে, ফ্যামিলি মেনে নিবে না। পরে আমি বলছি তোমরা তো একবার বিয়ে দিচ্ছ আমারে, কি সুখ পাইলাম আমি। আবার ওনার সাথে এটা নিয়ে অনেক বিতর্কে চলে গেছিলাম। তোমরা যেহেতু বিয়ে দিচ্ছ আমার কিছুই হয় নাই, তা আমার জীবনটা এখন আমি আমার মতো করে সাজাবো। পরে এটা নিয়ে অনেক তর্ক পরে আমার ফ্যামিলি কয় তোমার যা মন চায় তুমি তা করো গা। আমি এইসব ব্যাপার, এই জন্যই তো আমার ফ্যামিলি এখন পর্যন্ত আমাকে সাপোর্ট দেয় না। আচ্ছা, তার মানে হচ্ছে আপনার প্রথম স্বামী আপনাকে ডিভোর্স দিয়েছে এবং তার কোনো খোঁজ খবর নেই। হুম। দ্বিতীয় বিয়ে বসেছেন এবং বিয়ের 3 মাস পরে আপনাদের স্বাভাবিক হুম। আসা যাওয়া। হুম। তার মানে আপনার বিয়ের পরে আপনি তার কাছে যেতে পারেননি বা সেও আপনার কাছে আসতে পারেনি, মানে আপনাদের যেটাকে বলে একটি মেয়ে বা একটি ছেলে স্মরণীয় রাত, বাসর রাত, সেটি আপনারা করতে পারেননি। না। তো এটা কি স্বাভাবিক হওয়ার পরে হয়েছে? জি, স্বাভাবিক পরে। স্বাভাবিক হওয়ার পরে হয়েছে। হুম। আচ্ছা, তো এখন আপনার সেই স্বামীটি কোথায় আছে, যে ভালোবাসার মানুষ, ভালোবেসে যাকে বিয়ে করলেন, সে এখন কোথায় আছে? সে আরেক মেয়ের সাথে সংসার করছে। আরেক মেয়ের সাথে সংসার করেছে। যে মেয়েকে নিয়ে গেছে সে আমার পাশের ফ্ল্যাটে ভাড়া ছিল। আচ্ছা, তার মুখোশটা আপনি খুলে দেন, মানে তার সঙ্গে কি হয়েছে আমরা তার মুখোশটা আজকে ভিডিওর মাধ্যমে উন্মোচন করতে চাচ্ছি। কার মুখোশটা? আমার হাজবেন্ডের যে মুখোশটা। জি। আমার হাজবেন্ড আমার আগে একটাই বিয়ে করছে। তা বিয়ে করার পরে সে আমি তো এইসব কিছু জানি না। পরে বড় বউর সাথে যখন আমার এক পর্যায়ে অনেক কথা কাটাকাটি হলো বা ঝগড়াঝাটি হলো, এক পর্যায়ে আমাদের মিলও হলো। পরে এক পর্যায়ে মিল হওয়ার পরে বড় বউকে আমি জানতে পারলাম যে ও কি এগুলোই করে। পরে বড় বউ আমাকে বললো, বড় বউর নাম মোহাম্মদ লাইলা বেগম। ওই লাইলা আপু আমাকে বললো যে তুমি তো পায়েলকে চিনো না, আমি তো ওর সাথে সংসার করতেছি। যখন আমার বিয়ে করছে তখন ওর সংসারের বয়স, বড় জন্য বিয়ে করছে তখন তার 11 বছর না 12 বছর সংসারের বয়স, তখন না একটু কম হবে বা 10 বছর এমন। বলে এই 10 বছর ধরে আমি জ্বলতাছি। আমি কি জ্বলতেছেন আপনি? কয় সে একবার বিয়ে করছে যে চুরিটোলা, তার বড় বউকে রেখে সে বিয়ে করছে চুরিটোলা। আচ্ছা, আমরা ওদিকে না যাই, সর্বশেষ যে আপনার মানে পাশের বিয়ে কয়টা ফ্ল্যাটে- করছে আপনার আমি এই যে পাশের- মানে হ্যাঁ, আমি এটাই অল্প অল্প করে বলে দিতেছি। সে প্রথমে একটা বিয়ে করলো বড় বউকে রেখে চুরিটোলা, সেই মেয়েটা মারা গেছে ওর জন্যই, ও মেয়েটাকে মেরে ফেলছে। আচ্ছা আচ্ছা, তারপরে ও আবার একটা বিয়ে করলো নোয়াখালী চরে। ওরই এক বাসা বাড়িতে কাজ করতো মেয়ের কেউ নাই। এদিকে তাকে কথা বলে না আচ্ছা আমি বলি মানে শর্টকাটে করে বলি, সে একটা বিয়ে করলো, সেই মেয়েটাকে সে ছেড়ে দিল। তারপরে সে আবার একটা বিয়ে করলো এই যে ওনাদের এলাকায়। মানে ও বিয়ে মানে আমাকে বড় বউ যেটুকু বললো যে ও বিয়ে করছো আর বড় বউ গেলে ছাড়াইছে। তারপর যখন আমাকে বিয়ে করলো, এমন 4-5টা বিয়ে করার পরে সে আমাকে বিয়ে করলো। আপনার 6 নম্বর স্ত্রী? আমি সেটুকু জানি না, কিন্তু আমি জানি বর্তমানে আমি 2য় নম্বর স্ত্রী। কারণ ওগুলো তো কিছু নাই, কারণ বড় বউ ওখানে ও ধরছে, বড় বউ ছাড়ছে। আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে পাশের ফ্ল্যাটে। সে যখন এই ধাপে 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 বিয়ে করে যাচ্ছে, হুম। তার নেশাই হচ্ছে মেয়ে মানুষকে বিয়ে করা বা বিয়ে করা। আচ্ছা, তো এই জিনিসগুলো আপনি কখন জানতে পেরেছেন? এই জিনিসগুলো আমাকে আমার বিয়ের আগে সে এইগুলো অনেক করেছে বা করছে, আমি জানতাম না। যখন আমাকে বিয়ে করছে তখন আমি জানতে পারি নাই। তখন আমি তো প্রথমে বলছি যে আমি আমার বিয়ের 11-12 বছর আমি ভালোই ছিলাম। আমি 12 বছর পর জানতে পারছি সে একাধিক বিয়ে করছে। আচ্ছা ভাই, তো এই যে পাশের ফ্ল্যাটের ঘটনাটা একটু বলুন। পাশের ফেলার ঘটনাটা, যে মেয়েটাকে নিয়ে আসি এখন বর্তমান চলে গেছে,
সে মেয়েটা আমাদের এলাকায় থাকতো, এই ধলপুর এলাকায় থাকতো। তার 3টা বাচ্চা আছে। ওই মেয়ে 3টা বাচ্চা আছে, 3টা বাচ্চা 3 ঘরে, 3টা বিয়ে অলরেডি ওই মেয়ের হয়েছে। আমার হাজবেন্ড নিয়ে যে এখন 4 নম্বর স্বামী আমার হাজবেন্ড। আচ্ছা, আমরা ভিডিওটা বেশি বড় করবো না, আমি সংক্ষেপে আপনাকে একটি প্রশ্ন জিজ্ঞেস করব। জি আপনি প্রথম বিয়ে হয়েছে, সেখানে আপনি সুখ হয়নি, আপনার সুখ জি। হয়নি, এবং দ্বিতীয় যেই ছেলেটির সঙ্গে ভালোবেসে নিজেই জি আপনি বিয়ে করেছেন, সেখানেও আপনার সুখ হয়নি, না। সেখানেও আপনি ব্যর্থ। তো আপনি আপনার এই জীবনে আপনি কি আর তৃতীয় কোনো পুরুষ চাচ্ছেন কিনা? আমি তৃতীয় কোনো পুরুষ চাচ্ছি না, কিন্তু কেউ যদি আমার বাচ্চা দেখে, আমার সন্তানদেরকে দেখে যদি আমাকে কেউ গ্রহণ করতে চায়, ওকে আমি যাব। যদি আমার বাচ্চা, আমার এক কথায় প্রথমে একটি কথা, আমার বাচ্চাকে যে আমার দেখবে আমি তার কাছে যাব, একই কথা। আমার বাচ্চার ভবিষ্যৎ করে দিলে আমি যাব। মানে আমার আমার দিন নাই, আমার দিন শেষ। এখন আমার বাচ্চাদের মুখের দিকে ওরা থাকলেও আমি থাকবো। মানে বাচ্চাদের দিকে তাকিয়ে বা আপনার বাচ্চার পাশে যদি কেউ দাঁড়ায়, তাহলে হ্যাঁ। আপনি বিয়ে বসবেন? হ্যাঁ, যদি আমাকে সে কেউ গ্রহণ করতে চায়। আর যদি না, আমার বাচ্চাদেরকে সে দেখবে, বিয়ে করবে না, আমার আমার বাচ্চাদের উপরে সে থাকবে, সেটাও আমি থাকবো, সমস্যা নেই। কিন্তু আমার বাচ্চাদের উপরে সব ডিপেন্ড করবে। ঠিক আছে আপু, আপনার নাম? আমার নাম জোহরা বেগম হীরা। জোহরা বেগম হীরা। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম জোহরা বেগম হীরার জীবনের বাস্তব গল্পটি। এই গল্পটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এবং একটি কথা বলতে চাই, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, দিন শেষে একটি হলো ভালো কাজ করবেন। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।